হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা চলে এসেছি নতুন টপিক নিয়ে বল ও গতি চ্যাপ্টার থেকে। আজকে আমরা পড়ব সেটা হচ্ছে নিউটনের গতিসূত্রগুলো। আজকের আমাদের টপিকটা আজকে আমাদের যে ভিডিওটা আছে পুরোটাই কনসেন্ট্রেটেড থাকবে নিউটনের প্রথম গতিসূত্রের উপর। ঠিক আছে, তবে শুরু করা যাক। তো নিউটনের প্রথম গতিসূত্রটি ভালো করে পড়ি। তো নিউটনের প্রথম গতিসূত্রতে কি বলা হয়েছে? প্রথম গতিসূত্রটা যদি আমাদের জানতে চাওয়া হয় তাহলে সেটা কি? বাইরে থেকে প্রযুক্ত বল। বল মানে যেমন ধরো আমি কোনো কিছুর উপর বল প্রয়োগ করছি, মানে আমি একটি কোনো কোনো বস্তুকে ঠেলছি, ঠিক আছে, তাহলে সেটাকে বলে আমরা বল প্রয়োগ করা। আমরা যেরকম নিত্যদিন জীবনে যেরকম আমরা ইউজ করি টার্মগুলোকে, কোনো কিছুর উপর বল প্রযুক্ত করা, সেভাবেই বল প্রযুক্ত করাটা এখানেও বলা হয়েছে। ঠিক আছে, তো নিউটনের প্রথম গতিসূত্রটা কি? বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তনে বাধ্য না হলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং সচল বস্তু সমবেগে সরলরেখা ধরে চিরকাল চলতে থাকবে। মানে ধরো একটি বস্তু স্থির আছে, একটি বস্তু যদি স্থির অবস্থায় থাকে, ধরো তোমার বাড়িতে একটি টেবিলের ওপর একটা ফুলদানি রাখা আছে, ঠিক আছে, টেবিলের ওপর একটা ফুলদানি রাখা আছে। এবার যদি এই ফুলদানিটার ওপর তুমি বল প্রয়োগ না করো, তাহলে এই ফুলদানিটা সারা জীবন সেখানেই থাকবে। তোমাকে বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে, মানে তুমি ধরো গিয়ে ফুলদানিটা তুলে আরেকজনে রাখলে, তুমি যদি সেরকম কিছু না করো তাহলে এটা তোমার যেখানে থাকার সেখানেই অনন্তকাল ধরে থেকে থাকবে, তাই সে তার অবস্থার পরিবর্তন করবে না। ঠিক আছে, তাহলে এটুকু কথাটা বোঝা গেল, স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে। ঠিক আছে, অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থাতেই থাকবে। এবার আসছি পরের পার্টটায় কি, এবং সচল বস্তু সমবেগে সরল রেখা ধরে চিরকাল চলতে থাকবে। মানে কোনো একটি বস্তু যদি সমবেগে চলতে থাকে, সমবেগে একটি সরল রেখা বরাবর চলে, দেখো এখানে কিন্তু আমি বেগ কথাটা উল্লেখ করছি, আর বেগ কি? ভেক্টর রাশি, সেই জন্য আমরা এখানে ধরে নিচ্ছি এটা কি সরল রেখায়, সরল রেখা বরাবর বেগের দিকটা সমান থাকে। ঠিক আছে, তাহলে সমবেগ এবং সমমান, তাহলে সচল বস্তু সমবেগে সরল রেখা ধরে চিরকাল চলতে থাকবে। এটি হলো নিউটনের প্রথম গতিসূত্র, যে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর সচল বস্তু যেটি সমবেগে সরলরেখা বরাবর, সমবেগে সরলরেখা বরাবর ধরে নিচ্ছি, মানে মানটা একই ধরে নিলাম, দিকটা একই ধরে নিলাম, আর সমবেগে বলতে গেলে তার মান ও দিক দুটোই সমান হয়ে গেল। তাহলে সমমানে সমবেগে সচল বস্তু থাকে সরলরেখা বরাবর, তাহলে সেটি চিরকাল এইভাবেই চলতে থাকবে। আমরা জানি বৃত্তাকার পথে কি হয়, বস্তুর বেগের যে দিক আছে সেটা প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে, সেই জন্য এটাকে আমরা সমবেগে বলতে পারি না। ঠিক আছে, সেই জন্য আমরা এখানে সরল রেখা বলছি। এবার কোনো কিছুকে বৃত্তাকার পথে ঘোরাতে গেলে কোনো বস্তুকে সেখানে আমাদের বল প্রয়োগ করতে হয়, বল প্রয়োগ করা ছাড়া আমরা সেটাকে বৃত্তাকার পথে তার ঘূর্ণন বা বৃত্তাকার পথে আমরা সেটাকে ঘোরাতে পারবো না। ঠিক আছে, সেই জন্য আমরা নিউটনের প্রথম গতিসূত্র হলো বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তনে বাধ্য না হলে, অবস্থার পরিবর্তনে যদি আমরা বাধ্য না করি বাইরে থেকে বল প্রয়োগ করে, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং সচল বস্তু সমবেগে সরলরেখা ধরে চিরকাল চলতে থাকবে। সচল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চিরকাল চলতে থাকবে। ঠিক আছে, তো এটি হলো আমাদের নিউটনের প্রথম গতিসূত্র। কোনো বস্তুকে বৃত্তাকার পথে ঘোরাতে গেলে বা একটা ঘূর্ণন কোনো একটি বৃত্তাকার পথে বা যেভাবে হোক আমরা যদি ঘোরাতে চাই, তার উপর আমাদের বাইরে থেকে বল প্রযুক্ত করতে হয়। আর এখানে দেখো
সবসময় একটা কথা বলে দেওয়া আছে, প্রযুক্ত বল, বাইরে থেকে প্রযুক্ত বল। ঠিক আছে, বাইরে থেকে কথাটা কেন বলা হচ্ছে? ধরো একটি ব্যক্তি বা তুমি ধরো হাঁটছো, সমবেগে হাঁটছো, একই সরলরেখা বরাবর একটি রাস্তা, সোজা রাস্তা বরাবর তুমি সমবেগে হাঁটছো। এখান থেকে তোমার উপর আমি কোনো বল প্রয়োগ করছি না, তাহলে কি তুমি সারা জীবন ধরে, অনন্তকাল ধরে সমবেগে হাঁটতে পারবে? না, নিশ্চয়ই পারবে না, কারণ তোমার হাত পা ব্যথা করবে, একটু পরে তুমি বসে যাবে, রেস্ট নিতে হবে, বেশি দিন হাঁটতে পারবে না। এখানে তাহলে ব্যাপারটাকে, তাহলে তো আমি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করছি না, তাহলে তুমি তো হাঁটাটা বন্ধ করে দিচ্ছ, তাহলে সেই ক্ষেত্রে তাহলে কি আমাদের ওপর উপযুক্ত হচ্ছে না? না, এখানে ব্যাপারটা হচ্ছে বাইরে কেন, আমরা যখন হাঁটি আমরা কি করি, আমরা নিজেদের বল প্রয়োগ করি, আমরা নিজেদের যে শরীরের যে শক্তি, সেই শক্তি দিয়ে আমরা এগিয়ে যাই, আমরা নিজেদের বল প্রয়োগ করছি, সেখানে আমরা বল প্রয়োগ করছি, আমরা নিজেদের শরীরের বল প্রয়োগ করছি, সেই জন্য আমরা হাঁটতে পারছি। এখানে আমরা যে হাঁটছি সেটা আমাদের নিজের অভ্যন্তরীণ শক্তির জন্য হাঁটছি। এখানে আমাদের এমন নয় যে আমরা একটা জড় বস্তু, আমাদের জাস্ট ঠেলে দিল, কেউ ধাক্কা দিয়ে ঠেলছে, সেই জন্য আমরা এগিয়ে যাচ্ছি, এমন তো নয়। তো সেই জন্য এখান থেকে এই কথাটা বারবার করে বলা হয়, বাইরে থেকে প্রযুক্ত বল। ঠিক আছে, তো বাইরে থেকে প্রযুক্ত বল, কোনো একটা বস্তু তাহলে চলবে কেন? কোনো একটা বস্তু যদি চলছে, তার উপর যদি বাইরে থেকে আমরা কোনো বল প্রয়োগ না করি, তাহলে সেটা সমবেগে সবসময় চলতে থাকবে। এখানে অভ্যন্তরীণ বলের কোনো কথা বলা হয়নি। ঠিক আছে, এটি হলো নিউটনের প্রথম গতিসূত্র। তাহলে খুব সহজে রাখছি, বাইরে থেকে যদি আমি কোনো বল প্রয়োগ না করি, তবে একটা উদাহরণ যদি বলি, এই যে এটা হচ্ছে একটা পেনের ঢাকনা, এটা যদি আমি এখানে রেখে দিই, এর ওপর যদি আমি বল প্রয়োগ না করি কোনোদিনও, এখানেই যদি রেখে দিই সারা জীবন, তাহলে ও এখানেই থাকবে, এখান থেকে স্থান পরিবর্তন করবে না। আর এর নিজের তো কোনো বল নেই যে নিজে নিজেই এগোতে থাকবে, বা এর কোনো হাত পা নেই, ঠিক আছে, যে এখান থেকে সরে যাবে, এ আর তোর অবস্থান পরিবর্তন করতে পারবে না যদি আমি বাইরে থেকে বল প্রয়োগ না করি। তো বাইরে থেকে বল প্রয়োগ করে যদি আমি এর অবস্থান পরিবর্তন করার চেষ্টা না করি, তাহলে আগে আমাকে যেভাবেই রেখেছি সেভাবেই চিরকাল থাকবে। কিন্তু এটি ধরো চলছে, ঠিক আছে, এটি ধরো চলছে, এবার এটা চলতে চলতে আমি যদি এখানে ওকে আটকে দিই, তাহলে কি হবে, ও আর যেতে পারবে না, ওখানে আটকে যাবে। তাহলে কি হলো, আমি ওর গতির যে পরিবর্তন করার যদি চেষ্টা করি, তাহলে তার গতির পরিবর্তন হবে, তখন আমরা তাকে বলতে, আর যদি গতির পরিবর্তন না হয়, তাহলে সে সমবেগে সরলরেখা বরাবর চলতেই থাকবে। ঠিক আছে, এটি হলো নিউটনের প্রথম গতিসূত্র। এই নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি পাই, আমরা বলের ধারণা পাই, মানে বল কিভাবে কাজ করে। ঠিক আছে, সেই বলের ধারণাগুলি কি কি, তার আগে আমরা পড়ে নিই বলের সংজ্ঞাটা কি। বলের সংজ্ঞাটা কি, ঠিক আছে, বাইরে থেকে ক্রিয়ারত যে প্রভাব, বাইরে থেকে ক্রিয়ারত, ঠিক আছে, বাইরে থেকে ক্রিয়ারত যে প্রভাব কোনো বস্তু স্থির অবস্থা অথবা সরলরেখা বরাবর সমবেগে চলাকে পরিবর্তন করে বা করতে চেষ্টা করে, সেই প্রভাবকে বল বলে। মানে কোনো স্থির বস্তুর অবস্থার পরিবর্তন বা সরল রেখায় সমবেগে চলা কোনো বস্তুর অবস্থার পরিবর্তন বা গতির পরিবর্তন করতে বা করার চেষ্টা করতে যে প্রভাব কাজ করে, যে বাহ্যিক প্রভাব কাজ করে, তাকেই আমরা বলি বল। বাইরে থেকে ক্রিয়ারত যে প্রভাব কোনো বস্তুর স্থির অবস্থাকে অথবা সরল রেখা বরাবর সমবেগে চলাকে পরিবর্তন করে বা করতে চেষ্টা করে, সেই প্রভাবকে বলা হয় বল। ঠিক আছে, তাহলে বলের প্রভাবে কি কি হতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তাহলে বলের প্রভাবে একটি স্থির বস্তুকে গতিশীল করতে পারে। যেমন ধরো এই বস্তুটি এখানে স্থির আছে, আমি এর ওপর বল প্রয়োগ করলাম, ঠিক আছে, তাহলে বস্তুটি কি হলো, সরে গেল, তার মধ্যে একটি গতি সৃষ্টি হলো, দেখো, তার মানে একটি গতি সৃষ্টি হয়ে ও তার স্থান পরিবর্তন করলো, সেই জন্য বস্তুটি কি হলো, একটি স্থির বস্তুকে আমি গতিশীল করতে পারলাম একটি বল প্রয়োগ করে। গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনতে পারে। এবার প্রথমটা হয়ে গেল স্থির বস্তুকে গতিশীল অবস্থায় গতিশীল করতে পারে।
অথবা একটি গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনতে পারে। মানে ধরো এক সেকেন্ড, এই একটা কয়েন আছে, ঠিক আছে, আমি যদি এই বরাবর একে গড়িয়ে দিই, যদি এই বরাবর একে গড়িয়ে দিই, ঠিক আছে, তাহলে আমি কী করবো, দেখো গড়িয়ে যাচ্ছে, এই গতিশীল আছে, ঠিক আছে। তো আমি যদি গতিশীল আমি কি করতে পারি, এই গতিশীল বস্তুটাকে যদি এরকম করে বল প্রয়োগ করি তাহলে আমি একে থামাতেও পারবো। দেখো আমি এর উপর বল প্রয়োগ করলাম, এই বস্তুটা এখানে থেমে গেল। তাহলে আমি কি করতে পারি, একটি গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনতে পারি। একটি গতিশীল বস্তুর বেগ পরিবর্তন করতে পারে। বেগ পরিবর্তন মানে কীরকম করতে পারে, ধরো তুমি ক্রিকেট খেলছো আর বলার বল করেছে, বল করে তুমি বলটাকে থামালে, বলটাকে থামানোর চেষ্টা করো, বা সবথেকে ভালো উদাহরণ, তুমি ফুটবল খেলছো, ধরো ফুটবল খেলতে গেলে তোমার দিকে বলটা আসলো, ফুটবলটা তুমি এসে কি করলে, তুমি পা দিয়ে বলটাকে একটু হালকা করে টাচ করে বলটার গতিটাকে জাস্ট পরিবর্তন করে দিলে, মানে গতিটা কমিয়ে দিলে, তাহলে তুমি এটা করতে পারো। অথবা তোমার দিকে একটি ফুটবল আসে, তুমি পা দিয়ে বলটাকে চেপে ধরে বলটাকে মাঠের ওপর দাঁড় করিয়ে দিলে, তোমার পায়ের নিচে দাঁড় করিয়ে দিলে, তুমি কি করলে, তুমি গতিশীল বস্তুটার বেগটাকে স্থির অবস্থায় আনতে পারলে, অথবা তার বেগটাকে কমাতেও পারলে। এই দুটো কাজ হতে পারে, ঠিক আছে। আবার কি, একটি গতিশীল বস্তুর অভিমুখ পরিবর্তন করতে পারে। গতিশীল বস্তুর অভিমুখ কীভাবে পরিবর্তন করে, সবথেকে ভালো উদাহরণ হচ্ছে ক্রিকেট ম্যাচ। ক্রিকেটে কী করা হয়, বলার বল করে, তো বলটা কি হয়, এটা যদি পিচটা আমি ধরে নিই, ঠিক আছে, তো বলার এখান থেকে বলটা ছাড়ে, বলটা এই অভিমুখে যায়, ব্যাটসম্যান কী করে, ব্যাট দিয়ে এটাকে মেরে একটা অন্য ডাইরেকশানে পাঠিয়ে দেয়, এটা অন্য দিকে পাঠিয়ে দেয়, এদিকে এদিকে যে কোনো দিকে পাঠাতে পারে। তাহলে কি হলো, আমরা একটা বস্তুর বেগের অভিমুখটাই আমি চেঞ্জ করে দিতে পারি বল প্রয়োগ করে। তো ব্যাটসম্যান কী করে, ব্যাটের সাহায্যে বলটার উপর বল প্রয়োগ করে সেই বলটার অভিমুখটাই পরিবর্তন করে দেয়। আবার কি হতে পারে, একটি বস্তুর আকার পরিবর্তন হতে পারে। আকার পরিবর্তন কীরকম, ধরো এই একটা আমার কাছে ইরেজার আছে, এটা একটা বস্তু, এর আমি বল প্রয়োগ করে এর আকারটা পরিবর্তন করতে পারি। কীভাবে, আমি যদি ধরো এটাকে একটু বল প্রয়োগ করি তাহলে কি হবে, এর সাইডটা একটু বেঁকে যাবে, তার মানে কী হলো, এর আকারটা পরিবর্তন হয়ে গেল, ঠিক আছে। বা এই স্কেলটা যদি ধরো, তাহলে স্কেলটাকে দেখো সোজা আছে, আমি এটাকে জাস্ট একটু বেঁকিয়ে দিলাম, তাহলে কী হলো, এর আকার পরিবর্তন করলো। আমি কী করলাম, এর উপর বল প্রয়োগ করে এর আকারটা পরিবর্তন করতে পারলাম। তো বল প্রয়োগ করে আমরা কী করতে পারি, একটি স্থির বস্তুকে গতিশীল করতে পারি। যেমন ক্যারাম খেলায় আমরা দেখি, এখানে ধরো গুটি থাকে আর একটা বড় স্ট্রাইকার দিয়ে একে মারলে গুটিটা কি হয়, এটি দিক পরিবর্তন করে, এর স্থির থাকে, গতি পায়। তাহলে আমি কী করতে পারি, একটি স্থির বস্তুকে গতিশীল করতে পারি, একটি গতিশীল বস্তুকে স্থির অবস্থায়ও আনতে পারি। যেমন ফুটবলের কথা বললাম, তোমার দিকে বলটা আছে, তুমি পা দিয়ে চেপে বলটাকে স্থির করে দিলে, ঠিক আছে, তাহলে আমরা গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনতে পারি। একটি গতিশীল বস্তুর বেগ পরিবর্তন করতে পারে, গতিশীল বস্তু আসছে, এবার তার উপর কিছুটা আমি বল প্রয়োগ করে তার বেগটাকে কমিয়ে দিলাম বা বাড়িয়ে দিলাম, দুটোই করতে পারি। ধরো কি বলি, আমাদেরকে ফুটবলটা আসছে, ঠিক আছে, তুমি আস্তে আস্তে আসছে, এবার তুমি বলটাকে লাথি মেরে ওটার বেগটাকে আরও বাড়িয়ে দিলে, ওটাও করতে পারো। আবার লাথি মেরে বলটার বেগটা কমিয়েও দিতে পারো, দুটোই করতে পারো। একটি গতিশীল বস্তুর অভিমুখ পরিবর্তন করতে পারে, যেমন ক্রিকেটের সময় কি হয়, বলটা আসছে, বলটাকে ব্যাট দিয়ে মেরে আমি তার দিকটাই পরিবর্তন করতে পারি, মানে ও এদিকে আসছে, আমি যে কোনো দিকে ফিল্ডের যে কোনো দিকে পাঠিয়ে দিতে পারি। আরেকটা কি হতে পারে, একটি গতিশীল বস্তুর আকার পরিবর্তন করা যায়, যেমন রাবার ধরে যদি আমরা টানি তাহলে কি হয়, গার্ডারটা আকার পরিবর্তন হয়ে যায়, তো আমরা বল প্রয়োগ করে তার আকারও পরিবর্তন করতে পারি। আরেকটা কি,
যেমন ধরো একটা বরফের টুকরো আছে, বরফের টুকরোটাকে আমি কিছুতে আঘাত করে আরও ছোট ছোট পার্টে ভাগ করে দিতে পারি, এরকম করেও আমরা আকার পরিবর্তন করতে পারি। ঠিক আছে, তো বল প্রয়োগ করে আমরা তার বস্তুর আকারও পরিবর্তন করতে পারি। তো এগুলো হলো বলের প্রভাব। ঠিক আছে, এবার হলো বলের আর দুটো, বলকে দুটো ভাগে ভাগ করা যায়। তার কাজের উপর নির্ভর করে, মানে সে কীরকম কাজ করছে তার উপর নির্ভর করে বলকে দুভাগে ভাগ করা যায়। কীরকম? একটা হচ্ছে প্রতিমিত বল বা ব্যালেন্সড ফোর্স। ঠিক আছে, আর একটা হচ্ছে কার্যকর বল বা আনব্যালেন্সড ফোর্স। ঠিক আছে, একে এফেক্টিভও বলা হয়, একে এফেক্টিভ ফোর্সও বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে বল দু প্রকার, একটা হচ্ছে প্রতিমিত বল আর একটা হচ্ছে কার্যকর বল। তো কার্যকর বল থেকে তো বুঝতেই পারছো কীভাবে, মানে বলটা কাজ করছে, বলটা কাজ করছে মানে আমি যা করার চেষ্টা করছি সেটা করছে। মানে আমি বল প্রয়োগ করে ধরো কোনো বস্তুর যদি অবস্থা পরিবর্তন করতে চাই, সেটা যদি হয় তাহলে আমি বলবো হ্যাঁ বলটা কাজ করছে, কার্যকর বল। আর যদি না করতে পারে তাকে আমরা বলবো প্রতিমিত বল। না, বল প্রয়োগ করলে আমি কোনো কাজই করতে পারছে না, তাহলে আমি কী বলবো, তাকে প্রতিমিত বল। এবার কার্যকর বল আর প্রতিমিত বল কাকে বলে সেটা একবার বুঝে নিই। তো প্রতিমিত বল হলো একটি বস্তুতে ক্রিয়াশীল সব বলের লব্ধি বল যদি শূন্য হয় তাহলে তাকে প্রতিমিত বল বলে। যেটা, এবার লব্ধি বল কি, কী করে বুঝবো সেগুলো বোঝার জন্য আমরা কতগুলো আগে উদাহরণ পড়ব। ঠিক আছে, এবার তাহলে আমাদের বেসিক ধারণাটা কি, কার্যকর বল কাকে বলবো, যদি কোনো আমি বলটা দ্বারা যে কার্য করতে যাচ্ছি, ধরো আমি একটি বস্তুকে ভাঙতে যাচ্ছি, মানে ওর আকারটা পরিবর্তন করতে যাচ্ছি, তো ভাঙতে গেলে আমি যদি এমন বল প্রয়োগ করলাম যে ওটা ভাঙলোই না, তাহলে কি বলবো, কার্যকরী না ওইটুকু বলটা। এবার যদি বলটা দিয়ে ওই বল দিয়ে যদি আমি বস্তুর অবস্থা পরিবর্তন করতে পারলাম তাহলে তাকে বলবো আমরা কার্যকর বল, মানে আমি কার্য করতে পেরেছি। আর যদি না পারি তাহলে তাকে আমরা বলবো প্রতিমিত বল। ঠিক আছে, এবার এই জিনিসটা বোঝার জন্য আমাদের আরেকটা জিনিস যেটা বুঝতে হবে সেটা হচ্ছে, তার একটা এক্সাম্পল এখন তো, সেটা হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ মানে কি, ঘর্ষণ বলটা কি এবং কিভাবে কাজ করে, এই জিনিসটা আমাদের একটু আগে বুঝতে হবে। এটা বুঝে গেলে তাহলে আমরা এবার প্রতিমিত বল, কার্যকর বল এই দুটো নিয়ে ভালোভাবে আলোচনা করতে পারবো। তারপরে লব্ধি বল কাকে বলে, কিভাবে বুঝবো, কি তার ধারণাটা কীরকম সেটা আমরা বুঝতে পারবো। তো ধরো এই টেবিলের উপর একটা এরকম কাঠের ব্লক রাখা আছে, বা এই পেজটার উপর এরকম একটা ঢাকনা রাখা আছে পেনের। ঠিক আছে, এবার এই যে কাঠটা আছে এটা তো এই মেঝের ওপর আছে, তো এই মেঝের ওপর, মেঝের সাথে একটা তল স্পর্শ করে আছে, মানে ধরো আমি যদি এই ঢাকনাটাকে এখানে রাখি, ঢাকনার যে নিচের পাটটা এটা খাতার সাথে স্পর্শ করে থাকবে অবশ্যই। এবার এই যে স্পর্শ করে আছে না, এই স্পর্শের জন্য কি হয়, তার মধ্যে একটা ঘর্ষণ বল তৈরি হয়। ঘর্ষণ বল, যে বলটা কি করে বস্তুটাকে তার অবস্থান পরিবর্তন করতে বাধা দেয়। যেমন ধরো তুমি কোনো একটা মেঝের ওপর যদি একটি ভারী কিছুকে রাখো, তাকে ঠেলতে হবে না, সে ঠেলতে গেলে আমাকে কী করতে হয়, মেঝের সাথে এর একটা ঘর্ষণ তৈরি হয়, একটা ঘষার ফলে একটা বল তৈরি হয় না, সেই
সেই ঘর্ষণ বলটার জন্য কি হয়, বস্তুটাকে আমাদের ঠেলতে অসুবিধা হয়। মানে ওই মেঝে আর ওই বস্তুটার মাঝে একটা বল কাজ করে, যার ফলে এটাকে আমাকে ঠেলতে অসুবিধা হয়। এবং সেটা কিভাবে কাজ করে, যেমন ধরো আমি বস্তুটাকে এদিকে ঠেলতে চাচ্ছি, একটা বস্তুকে আমি এদিকে ঠেলতে যাচ্ছি, এর আর এর মাঝে যে পৃষ্ঠতলের যে মধ্যে যে ঘর্ষণ বলটা, এ কি করবে, এই বলটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, না আমি তোমাকে ঠেলতে দেব না। তো কি করবে, ও এইদিকে কাজ করবে। মানে আমি যদি এর ওপর এদিকে এদিকে বল প্রয়োগ করি, তাহলে মেঝে আর এর মাঝে যে ঘর্ষণ বলটা, ওর পৃষ্ঠতলে দেখো, তুমি যে কোনো একটা কিছুকে যদি পৃষ্ঠতলে রাখো, এর মধ্যে তো একটা ঘর্ষণ বল কাজ করবে না, একটা বল যেটা একে, এই পৃষ্ঠতলটা কি করবে, একে যেতে বাধা দিবে। এই করবে, না তুই এখানেই থাক, তোকে আমি যেতে দেবো না, এরকম একটা ভাব। তো যখন আমরা ঠেলি, তো আমরা যেদিকে বল প্রয়োগ করি তার উল্টো দিক বরাবর ঘর্ষণ বলটা কাজ করে। ঠিক আছে, এই বলটা একে কী করে, একে আমাকে ঠেলতে দিতে বাধা দেয়। আবার উল্টো দিকে ধরো এই ব্লকটা আছে, এবং আমি যদি এদিক থেকে বল প্রয়োগ করি, তাহলে ঘর্ষণ বলটা ঠিক এদিকে কাজ করবে, একে বাধা দেবে, এই বলটাকে একে বাধা দেবে। তুমি যে কোনো কিছু নিয়ে একটা আইডিয়া করতে পারো। ধরো তুমি তো মেঝের ওপর একটা আলমারি রাখা আছে, ঠিক আছে, বেশ ভারী আলমারি, তুমি আলমারিটাকে ঠেলছো, তুমি একটা বল অনুভব করবে তো, যে কেউ একে বাধা দিচ্ছে, একে ঠেলতে দিচ্ছে না। সেটাই হচ্ছে ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলটা কি করে, আমি যেদিকে বল প্রয়োগ করছি তার উল্টো দিক বরাবর কাজ করে, আমার বস্তুটাকে ওখানেই রাখার চেষ্টা করে, বস্তুটাকে নড়তে দেয় না। এরকম একটা ঘর্ষণ বল কাজ করে। যেমন তুমি যদি ধরো মহাশূন্যে নিয়ে যাও, তোমরা হয়তো এখন অনেক সায়েন্স ফিকশন মুভি দেখতে থাকবে, মহাশূন্যে গেলে সব কিছু ভাসতে থাকে, কিছুই নেই, ওখানে একটা জিনিসকে টোকা মারবে, ও সরে যাবে। ঠিক আছে, কারণ ওর মাঝে কোনো তলের সাথেই ও কানেক্টেড নেই, ও কোথায় ঘর্ষণ বল। কিন্তু যখনই আমরা মেঝেতে রাখছি, তখন কি হচ্ছে, ওর ওপর একটা বল কাজ করছে, ঘর্ষণ বলটা, যেটা কি হয়, আমি যেদিকে বল প্রয়োগ করি তার উল্টো দিকে ক্রিয়া করে, ফলে সেই বস্তুটাকে সরতে বাধা প্রয়োগ করে, সেই বস্তুকে সরতে দেয় না। আমি যেদিকে বল প্রয়োগ করব তার বিপরীত দিকে এই বলটা ক্রিয়া করে, তার ফলে কি হয়, বস্তুটাকে সরতে বাধা দেয়। এটা হচ্ছে ঘর্ষণ বল। ঠিক আছে, এবার আসছি লব্ধি বলের কথায়। লব্ধি বলটা কি, ধরো আমি এই দিক বরাবর একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করলাম, এদিক বরাবর। ঠিক আছে, এবার ঘর্ষণ বল কত ধরে নাও, ঘর্ষণ বল ধরে নিলাম আমি 6 নিউটন, যেটা এই বরাবর কাজ করছে। একটি বল এই বরাবর কাজ করছে, একটি বল এই বরাবর কাজ করছে। একটি বলের ডাইরেকশন এদিকে, আর ঘর্ষণ বলের ডাইরেকশন এদিকে, এই দুটোকে একে বাধা দিচ্ছে যেতে। তাহলে এই দুটো কি হচ্ছে, এই বলটা যা এ তার বল থেকে বাধা দিচ্ছে, তাহলে আমি কি করব, এই দুটো বিয়োগ করলাম, যেহেতু একে বাধা দিচ্ছে, বিয়োগ করলে আমি কত পাচ্ছি, 4 নিউটন। 6 থেকে 10 থেকে 6 গেলে 4 থাকে, 4 নিউটন। এই যে 4 নিউটন দাঁড়ালো, এটি হচ্ছে তাহলে লব্ধি বল, যেটা বস্তুটির ওপর ক্রিয়া করছে। ঠিক আছে, মানে ধরো আমি এরপর 10 নিউটন বল প্রয়োগ করছি, আর ঘর্ষণ বল হচ্ছে 6 নিউটন, তাহলে বস্তুটির উপর আলটিমেটলি মানে প্রকৃতপক্ষে তাহলে কত বল কাজ করছে, আমি 6 নিউটন বল দিচ্ছি, 10 নিউটন বল দিচ্ছি, 6 নিউটন বল তো ক্যান্সেলই করে দিচ্ছে, তাহলে বাকি থাকলো 4 নিউটন। এই 4 নিউটন বল এর ওপর কাজ করছে, তাহলে এটাকে আমরা বলবো তার লব্ধি বল। মানে কত বল, দুটো বল কাজ করছে যদি একটি বস্তুর ওপর, তাহলে সেই দুটো বলের ফলে তার উপর সম্মিলিতভাবে কত বল প্রয়োগ হচ্ছে, সেটাই হচ্ছে তার লব্ধি বল। এবার ধরো একটি ব্লক আছে, তুমি কোনো বস্তুকে ঠেলছো, তুমি 10 নিউটন বল দিয়ে ঠেলছো, আর তোমার বন্ধু সেটাকে 5 নিউটন বলে ঠেলছে একই দিক বরাবর। ঠিক আছে, তাহলে এই বস্তুটির উপর লব্ধ বল কত হবে, 10 প্লাস 5 15 নিউটন, কারণ এখানে কি হলো, যোগ হয়ে গেল। আর যদি ধরো এই ব্লকটার উপর তুমি এদিক থেকে 10 নিউটন বল প্রয়োগ করছো, আর তোমার বন্ধু দিক থেকে 5 নিউটন বল প্রয়োগ করছো বিপরীত দিকে,
তুমি এদিকে, তুমি তোমার বন্ধু এদিকে, তাহলে কি হলো, এর উপর লব্ধি বল কত হয়ে যাবে, 10 - 5 5 নিউটন। মানে তার উপর লব্ধি কতটা বল প্রয়োগ হচ্ছে, তার উপর মানে প্রকৃতপক্ষে কতটা বল প্রয়োগ হচ্ছে, সেটাই হচ্ছে লব্ধি বল। তো দুটো বল যদি একই দিক বরাবর কাজ করে তাহলে সেটা যোগ হয়ে যায়, আর যদি বিপরীত দিক বরাবর কাজ করে তাহলে সেটা বিয়োগ হয়ে যায়। ঠিক আছে, তো এটি হলো লব্ধি বল। তো প্রতিমিত বল কি? প্রতিমিত বল আমরা তখনই বলবো যদি কোনো বস্তুর ওপর এমনভাবে বল প্রয়োগ হচ্ছে যাতে তার লব্ধি বলটা শূন্য হয়ে যায়, তবে তাকে আমরা বলবো ওই বলটিকে প্রতিমিত বল। ঠিক আছে, একটি বস্তুতে ক্রিয়াশীল সব বলের লব্ধি বল যদি শূন্য হয় তাহলে তাকে আমরা বলবো প্রতিমিত বল। তাহলে একটা উদাহরণ দিই, ধরো এই একটা দড়ি টানাটানি খেলা হচ্ছে। ঠিক আছে, দড়ি টানাটানি খেলার এদিকে একটা বাক্স রাখা আছে। ঠিক আছে, এদিকে একটা দড়ি বেঁধে দেওয়া হয়েছে, এদিকে একটা দড়ি বেঁধে দেওয়া হয়েছে। এবার নন্টে আর ফন্টে, নন্টে এদিকে টানছে, ফন্টে ওই দিকে টানছে। ফন্টে কী করছে, দড়ি ধরে এদিকে টানছে, আর নন্টে কী হচ্ছে, দড়ি ধরে এদিকে টানছে। নন্টে ফন্টে, ঠিক আছে, ওদের গায়ের জোর সেম, এ 10 নিউটন বল দিয়ে টানছে, এও 10 নিউটন বল দিয়ে টানছে। ঠিক আছে, তাহলে কি হলো, এই বস্তুটার ওপর এদিকে 10 নিউটন বল প্রয়োগ হচ্ছে, এদিকে 10 নিউটন বল প্রয়োগ হচ্ছে। তাহলে বস্তুটা কি কোনো দিকে যাবে? বস্তুটা যেখানে থাকা সেখানেই থাকবে, ও এদিকেও নড়বে না এদিকেও নড়বে না, কারণ দুদিক থেকেই সমান বল প্রয়োগ হচ্ছে। না ও এদিকে নড়বে না এদিকে নড়বে, তার কারণ তার লব্ধি বল যেহেতু বিপরীত দিকে আছে, তাই লব্ধি বল কত হয়ে যাবে, শূন্য। তাহলে যখন শূন্য লব্ধি বল কাজ করছে তখন বস্তুটির ওপর তার অবস্থার পরিবর্তন হয় না। তা ঠিক আছে, তো যখন তাহলে বল যদি সমান দুদিক এমনভাবে কাজ করছে যে তারা বিপরীত দিকে কাজ করছে এবং তাদের লব্ধি যদি শূন্য হয়ে যায় তাহলে তাকে আমরা বলবো প্রতিমিত বল। তাহলে একটি এরকম কাঠের ব্লকে যদি নন্টি আর ফন্ডে ধরে টানে, দুজনেই সমান বল দিয়ে টানছে, তাহলে তার লব্ধি বল কী হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এই ধরনের বলকে আমরা বলি প্রতিমিত বল, যখন লব্ধি বল শূন্য। ঠিক আছে, তেমনি ঘর্ষণের ক্ষেত্রেও যদি এরকম হয়, ধরো তুমি এদিক থেকে একটা বল প্রয়োগ করছো 10 নিউটন, আর মেঝের সাথে যে এর বক্সটা যে ঘর্ষণ বল এটা এদিকে কাজ করছে 10 নিউটন, তাহলে 10 10 কত, লব্ধি বল কত, এগুলো শূন্য, তাহলে এটাকেও আমরা বলি প্রতিমিত বল। তো যখন প্রতিমিত বল কাজ করে তাহলে দেখো এর উপর লব্ধি বল যখন শূন্য হয়ে যাচ্ছে তখন বস্তুটির ওপর অবস্থান পরিবর্তন করে না। ঠিক আছে, এটাকেই বলা হয় প্রতিমিত বল। তাহলে আমি কার্যকর বল কাকে বলবো? কার্যকর বল তাকেই বলবো যদি দুটো বল এমনভাবে কাজ করছে যাদের লব্ধি বলটা শূন্য নয়, তাহলে তাকে আমরা বলবো কার্যকর বল। যেমন ধরো এরকম একটা কাঠের ব্লক আছে, এটাকে দুপাশে রশি দিয়ে টানা রয়েছে। ঠিক আছে, এই পাশ থেকে বাটুল বল ধরে টানছে। ঠিক আছে, আর এই পাশ থেকে টানছে হচ্ছে কেলটুদা, এই পাশে কেলটুদা রোগা মানুষ, আর এদিক থেকে টানছে হচ্ছে বাটুল। তাহলে কি হচ্ছে, বাটুল তো টানবে হচ্ছে 20 নিউটন বলে, আর এ টানবে কত, 5 নিউটন বলে। এর তত শক্তি নেই কেলটুদার, আর এই বাটুল টানছে পুরো গায়ের জোর দিয়ে। তাহলে দেখো এদিকে হচ্ছে দুটো বল দুটো বিপরীত দিকে কাজ করছে, লব্ধি বল কত হয়ে যাবে, 20 - 5 15 নিউটন। তাহলে প্রকৃতপক্ষে কি হচ্ছে, এদিকে 15 নিউটন বল কাজ করছে। তাহলে কি হবে, এই ব্লকটা এদিকে সরে যাবে বাটুলদার দিকে, আর কেলটুদার দিকে যাবে না। ঠিক আছে,
তো তখন আমরা একে বলি হচ্ছে কার্যকর বল। মানে যখন লব্ধি বল শূন্য নয়, যখন বস্তুটির উপর একটি বল প্রয়োগ হয়। ঠিক আছে, এবার ধরো তুমি কোনো একটা আলমারি নিজে তো সরাতে পারছো না, এবার কি হলো, তুমি এসে ধাক্কা মারছো, তোমার বন্ধু এসে ধাক্কা মারছে, একজন 12 নিউটন বল দিয়ে, একজন ধরো 11 নিউটন বল দিয়ে ধাক্কা মারছে, আর মেঝের ওপর যে ঘর্ষণ বল সেটা হয়ে গেল হচ্ছে 10 নিউটন, সরি 15 নিউটন ধরে নিচ্ছি। তাহলে এদিক বরাবর টোটাল বল কত প্রয়োগ হচ্ছে? 12 + 11 কত? 23 নিউটন। ঠিক আছে, আর এদিকে ঘর্ষণ বল হচ্ছে 15 নিউটন উল্টো দিকে, তাহলে এদের লব্ধি বল কত হয়ে যাচ্ছে? 8 নিউটন। তাহলে এদিক বরাবর 8 নিউটন বল প্রয়োগ হবে, যার ফলে কি হবে, বস্তুটি সরে যাবে, তার অবস্থার পরিবর্তন করবে। তাহলে এই ধরনের আমরা বলকে বলি হচ্ছে কার্যকর বল। ঠিক আছে, এবার যদি কোনো বস্তুর ওপর কার্যকর বল ক্রিয়া করে, ঠিক আছে, যদি কোনো বস্তুর উপর কার্যকর বল ক্রিয়া করে, তাহলে বস্তুটির ওপর কি বস্তুটির কি কোনো ত্বরণ হবে? নিশ্চয়ই হবে। কেন? কারণ প্রথমে বস্তুটি স্থির ছিল, মানে তার বেগ কত ছিল? 0, তাই তো? আমি ওর উপর একটা বল প্রয়োগ করলাম, এটা কার্যকর বল, কার্যকর বল প্রয়োগ করলাম। ঠিক আছে, তার ফলে কি হলো, বস্তুটি একটা বেগ পাবে, সে তো গতিশীল হবে না। আমি ধরো এই বস্তুটার উপর একটা বল প্রয়োগ করি, এতটা যে সরলো, তার জন্য কি হলো, ওইখান থেকে গেল, ওর একটা বেগ পেয়েছে। ঠিক আছে, তো এই বেগের জন্য কি হবে, তার স্থান পরিবর্তন করবে। ধরে নিলাম এখানে গিয়ে তার বেগ হয়ে গেল ভি, এখানে কত ছিল? 0। তাহলে তার কি হলো, তার বেগের পরিবর্তন হলো। তো তাহলে এই বেগের পরিবর্তনের জন্য কি হয়ে যায়, আমরা ত্বরণ কি জানি, অন্তিম বেগ বিয়োগ প্রাথমিক বেগ ভাগ সময়। তার এখান থেকে এখানে যেতে যতটা সময় লেগেছে, ধরো টি সময় লেগেছে, তো প্রাথমিক বেগ কত ছিল? 0 ভাগ টি, তাহলে v/t, তাহলে এতটা হয়ে যাবে তার ত্বরণ। তাহলে আমি যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি, তখন সেই বস্তুর মধ্যে ত্বরণের সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে কখনো যদি আমরা কোনো বস্তুর উপর বেগ প্রয়োগ করি, বল প্রয়োগ করি, তাহলে তার উপর ত্বরণের সৃষ্টি হবে। ঠিক আছে, তো এবার আমরা দেখব স্থিতিজাদ্য এবং গতিজাদ্য কাকে বলে। ঠিক আছে, তো স্থিতিজাদ্য কি, যে ধর্মের ফলে কোনো স্থির জড়বস্তু তার স্থিতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করে, তাকে স্থিতিজাদ্য বলে। মানে একটি স্থির বস্তু যে স্থির অবস্থা যে ধরে রাখার চেষ্টা করছে, মানে তার উপর যদি আমি বল প্রয়োগ না করি, তাহলে সে তার স্থির অবস্থায় ধরে রাখার চেষ্টা করবে, বা বল প্রয়োগ করলেও সে একটু বাধা দেওয়ার চেষ্টা করবে। কারণ ধরো কোনো একটা বস্তুর ওজন আছে, বেশ ভারী সারি জিনিস, তো সে কী করবে, স্থির থাকার চেষ্টা করবে, তার কারণে যতই বল প্রয়োগ করি। তো কোনো একটা বস্তু যে এই যে স্থির থাকার প্রবণতাটা, তার যে ধর্ম, যে স্থির থাকার ধর্ম, তার গতি পরিবর্তনে যে বাধা দেওয়ার যে প্রবণতাটা,
বা স্থির অবস্থা বজায় রাখার যে প্রবণতা, না তুমি আমার যতই বল প্রয়োগ করো আমি আর অবস্থান পরিবর্তন করব না, একটা ভারী আলমারিকে সরাতে কত জোর লাগে। তো সেই ধরনের এই যে একটা ধর্ম, যার ফলে বস্তুটি তার স্থিতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করছে, তাকেই আমরা বলি স্থিতিজাত। তেমনি ঠিক গতিজাতও ঠিক, যে কোনো বস্তু যদি গতিশীল হয়ে পড়ে একবার, তাহলে সে তার গতিশীল অবস্থা পরিবর্তন করতে চায় না, না আমি দৌড়চ্ছি তো দৌড়চ্ছি, আমি থামবো না, এরকম যে ব্যাপারটা, তার গতির অবস্থা বজায় রাখার চেষ্টা করবে। সে তার বেগ পরিবর্তন করা বা স্থির হওয়ার কোনো প্রবণতা তার মধ্যে থাকে না, যদি তার উপর কোনো বল প্রয়োগ না হয় বাইরে থেকে। তাহলে কোনো বস্তু তার গতিশীল অবস্থা বজায় রাখার যে প্রবণতা, যা চেষ্টা করে, তাকেই বলা হয় গতিজাত। তো কোনো বস্তুর স্থির অবস্থা ধরে রাখার যে চেষ্টা, তাকে বলা হয় স্থিতিজাত। আর গতিশীল অবস্থা বজায় রাখা, কোনো গতিশীল বস্তুর গতিশীল অবস্থা বজায় রাখার যে প্রবণতা বা যে ধর্ম, তাকেই বলা হয় বস্তুটির গতিজাত। সে যে চেষ্টা করে, সে আমি যেই অবস্থায় আছি সেই অবস্থাতেই থাকবো, আমি যেরকম আমি সেরকম, আমি চেঞ্জ হব না, এই যে না হওয়ার যে প্রবণতাটা, এই যে চাকার চেষ্টাটা, তাকেই আমরা বলি হচ্ছে গতিজাত। ঠিক আছে। তো স্থিতিজাত এবং গতিজাতের তাহলে কয়েকটা উদাহরণ দেখে আমরা সেটা বোঝার চেষ্টা করি যে কোনো বস্তু কীরকম হয়। তার সবথেকে ভালো উদাহরণ হচ্ছে, প্রথমে আমরা স্থিতিজাতের উদাহরণগুলো দেখি। স্থিতিজাতের উদাহরণ, ঠিক আছে, কীরকম, ধরো কোনো সবাই যে বাসে ট্রামে সবাই যাতায়াত করেছো বাসে, তো কি হয়, ধরো বাসে সিট আছে, তুমি বসে আছো, এই হলো সিটটা, এরপর বসে আছো, ঠিক আছে। এই কি হলো, বাসে যখনই গতিশীল হবে কি হবে, এই পাটা তো বাসের মেঝের সাথে লেগে আছে, তাই কি হবে, এও গতিশীল হওয়ার চেষ্টা করবে। কিন্তু উপরের যে বডিটা আছে, এ তো স্থির থাকার অবস্থার চেষ্টা করবে না। তো সে তাহলে কি হলো, এই এগিয়ে গেল, এ স্থির থাকার চেষ্টা করলো, তাই জন্য কি হয়, ব্যক্তিটি পিছনের দিকে হেলে পড়ে এরকম। ঠিক আছে। তাহলে এটি হলো একটা স্থিতিজাতের উদাহরণ। তার পায়ের মেঝেটা যেহেতু বাসের সাথে লেগে আছে, বাসটি গতিশীল হয়ে গেল, তারপরে কি হলো, তার পাটাও গতিশীল হয়ে গেল, কারণ এটা লেগে আছে ওর সাথে। কিন্তু ওর যে উপরের বডিটাও আছে, সেটা স্থির থাকার চেষ্টা করে, সেই জন্য কি হয়, ও পেছনে হেলে পড়ে। এটি ঠিক আছে। তারপরে বাড়িতে যখন লেপ থাকে, লেপ কম্বল যাই হোক, সেগুলোকে যখন কি হয়, লাঠি দিয়ে মারা হয়, দেখা যায় তার উপর থেকে ধুলো ওড়ে। এই ধুলোটা কি, ধুলোটা ধরো বস্তুর ওর কাপড়ের উপরে আছে, ঠিক আছে, লেপটার উপরে ধুলো লেগে আছে। এবার ধুলোটা যখন আমি লাঠি মারছি কি হয়, যে ওর লেপের যে চাদরটা আছে ওটা নিচে নেমে যায়, কিন্তু কি হয়, ধুলোটা ওখানেই থাকার চেষ্টা করে। তা কি ফলে কি হয়, ও ওই কাপড়টা থেকে আলাদা হয়ে যায় এবং আমাদের ধুলোটাকে দেখতে পাই, ধুলোটা উড়ে যায়, ঠিক আছে, হাওয়াতে। তো এই হচ্ছে তার, সেই জন্য ধুলোটা যেহেতু স্থির থাকার চেষ্টা করছে, সেই জন্যই আমরা এটা উঠতে পারছি, কারণ স্থির বস্তু চিরকাল স্থির থাকার চেষ্টা করে। আর একটা উদাহরণ, ধরো ইউটিউবে এরকম অনেক আরও ভিডিও পেয়ে যাবে, ধরো গ্লাসের ওপর এরকম আমি একটা প্লেট রেখে দিই, তার উপর যদি আমি একটা কয়েন রাখি, এবং এটাকে যদি খুব দ্রুততার সাথে সরানো যায় না, এটার উপর যদি খুব দ্রুততার সাথে চড়ানো যায়, খুব তাড়াতাড়ি যদি সরে যায়, মানে এ সরে গেল কিন্তু এর সময় পেল না এর সাথে সরে যাওয়ার জন্য, খুব দ্রুত যদি সরানো যায়, তাহলে কি হয়, এ যেহেতু স্থির ছিল, ও কি হয়, নিচে যেহেতু ফাঁকা হয়ে গেছে, সেই জন্য পড়ে নিচে গ্লাসটার মধ্যে পড়ে যায় কয়েনটা, ঠিক আছে। কারণ এও স্থির থাকতে চায়, এ গতিশীল হতে চায় না, নিচের প্লেটটা গতিশীল হয়ে গেছে, কি করবে, তখন কী হয়, এই প্লেটটা সরে যায় আর এই কয়েনটা স্মৃতিচাঁদের জন্য নিচেই গ্লাসটার মধ্যে এসে পড়ে। তো এটি হলো একটি স্মৃতিচাঁদের উদাহরণ, ঠিক আছে। এবার গতিজাতের উদাহরণ কি, গতিজাতের উদাহরণ সেম, যেমন একটি ব্যক্তি বসে আছে বাসে এবং বাসটি চলছে, বাসটি যখনই থেমে গেল কি হয়, পায়ের মেঝেটা যেটা আছে, পাটা মেঝের সাথে লেগে আছে, এবার এটাও কি হয়, স্থির হয়ে যায় ফট করে, কিন্তু বডিটা যেহেতু গতিশীল অবস্থায় থাকে, তাহলে কি হয়, তার জন্য উপরের বডিটা সেটা একটু সামনের দিকে ঝুঁকে পড়ে, ঠিক আছে। এটি হলো একটি গতিজাতের উদাহরণ।
আমরা বাসে সবাই চড়েছো আশা করি, তো সবাই জিনিসটা উপভোগও করেছো যে কেন হয়। ঠিক আছে, তারপরে বিদ্যুতের পাখা। একটা বিদ্যুতের পাখা, তিনটে নানটি আছে। এবার আমি যেই কারেন্টটা বন্ধ করে দিলাম, সুইচটা অফ করে দিলাম, কি হলো, এই পাখাটা ঘুরছিল, ঘোরার সাথে সাথে যেহেতু ও ঘুরছে, ও কি হয় তারপরে আস্তে আস্তে, তখন ও সুইচ অফ করার সাথে সাথেই বন্ধ হয়ে যায় এমন নয়, ও কিছুক্ষণ ঘুরতে থাকে, ঘুরতে 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 আস্তে 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 বন্ধ হয়। ও যেহেতু ওর উপর, যেহেতু ও গতিশীল ছিল, গতিশীল থাকারই চেষ্টা করে। এবার বলবে তাহলে ও গতিশীল থাকার চেষ্টা করে, আমি তো আর পাখাটার মধ্যে মানে কোনো কিছু হাত দিয়ে থামানোর চেষ্টা করছি না, বা কোনো কিছু দিয়ে আঘাত করে সেটাকে থামানোর চেষ্টা করছি না, মানে আমি আলাদা করে তার উপর বল প্রয়োগ করছি না, তাহলে বস্তুটি থামছে কেন? তো থামে কেন, আমাদের তো কি আছে, বায়ুমণ্ডল আছে আমাদের চারপাশে, সেই বায়ুটা কি হয়, ওকে বাধা দেয় ঘোরার জন্য। তুমিও যেমন ধরো, তুমি যদি জলের মধ্যে দিয়ে হাঁটো, তাহলে কি হবে, তুমি দেখতে পাবে যে তুমি মাটিতে যত জোরে হাঁটতে পারছো, জলের মধ্যে কিন্তু তত জোরে হাঁটতে পারবে না। কোনো যে জলের মধ্যে কি হয়, জল তোমাকে একটা বাধা, আলাদা একটা বাধা দেয় যে চলার জন্য, তুমি এটা উপভোগ করো, তোমাকে তখন বেশি জোর প্রয়োগ করতে হয়। তো সেরকমই বায়ুও ওর উপর একটা বল প্রয়োগ করতে থাকে, যে পাখাটার উপর যেভাবে পাখাটাকে জানি আস্তে বল প্রয়োগ করছে, তাহলে যেহেতু বায়ু বল প্রয়োগ করছে, তার ফলে কি হয়, পাখাটা আস্তে আস্তে থেমে যায়। ঠিক তেমনি একটা যদি কয়েনকে গড়িয়ে দাও, একটা কয়েনকে মেঝের উপর দিয়ে গড়িয়ে দিলে, তাহলে কয়েনটা কি হচ্ছে, এই যে দেওয়ালটা আছে না, এই মাটির মেঝেটা আছে, মেঝের সাথে একটা ঘর্ষণ বল কাজ করে। ধরো কয়েনটা এদিকে যাচ্ছে, তাহলে ঘর্ষণ বলটা এদিকে কাজ করবে, সে কি করে গতিতে বাধা দেয়, সেই জন্য কয়েনটাও আস্তে আস্তে একসময় গিয়ে থেমে যায়। ঠিক আছে, তারপরে একটি দৌড় প্রতিযোগিতায়, এটা ধরো ফিনিশ লাইন, একজন দৌড়ে আসছে খুব স্পিডে একটা ব্যক্তি, ও কিন্তু জাস্ট ফিনিশিং লাইনটা ক্রস করে দাঁড়িয়ে পড়ে না, ও আরও কিছুটা দূর এগিয়ে যায় গতির জন্য, গতিজাতদের জন্য ও আরোটা কিছু দূর এগিয়ে যায়। তো এরকম অনেক আছে গতিজাতদের উদাহরণ, স্মৃতিজাতদের উদাহরণ, আমাদের এই কথা সিলেবাসে আছে, যদি আসে তোমরা এই কথা লিখে যদি ভালো করে লিখে দিয়ে আসো, গতিজাত স্মৃতিজাত বলতে কী বোঝো এবং তার একটি উদাহরণ দাও, এটা লিখলেই যথেষ্ট। ঠিক আছে, তো এই হয়ে গেল স্মৃতিজাত, গতিজাত, নিউটনের প্রথম গতিসূত্র, বলের সংজ্ঞা, বলের ধর্ম, বলের দ্বারা আমরা কি কাজ করতে পারি, প্রতিমিত বল, তারপরে প্রতিমিত বল, আর একটা হচ্ছে ওটা কি বলে, ব্যালেন্স ফোর্স, আনব্যালেন্স ফোর্স, কার্যকর বল, প্রতিমিত বল, কার্যকর বল, এগুলো ধারণাগুলো বললাম। এবার হচ্ছে যেটা পড়ব সেটা হচ্ছে বলের সামান্তরিক সূত্র। এবার আমি কি বলেছিলাম, বল একটি ভেক্টর রাশি, তার সংযোজন, বিভাজন অনেক কিছুই আলাদা আলাদা, আমরা নর্মাল যেরকম লাইফে দেখি তার সাথে একদমই আলাদা। তো এরকম আমরা একটা এবার বলের সংযোজন সূত্র পড়ব। ঠিক আছে, বলের সংযোজনের সামান্তরিক সূত্র, তেমনি বলের বিভাজনেরও পড়ব। তো কীরকম করে জিনিসগুলো হবে, ধরো একটি বস্তু আছে, ঠিক আছে, ওর ওপর এই দিক বরাবর একটা বল, মানে এই দিক ধরো একটা সুতো বরাবর একে টানা হচ্ছে, একটা বল প্রয়োগ হচ্ছে, আর এই দিক বরাবর একটা বল প্রয়োগ হচ্ছে, এই দিক বরাবর একটা সুতোতে টানা হচ্ছে। এবার মহা প্রবলেম, বলটার বস্তুটার উপর একটু দেখো কোণ করে একটা, এই দুটো রেখার মধ্যে একটা কোণ আছে, তো এটা তো আর 180 ডিগ্রি বা 90 ডিগ্রি নয়, 60 ডিগ্রি 70 ডিগ্রি যাই হোক একটা হবে। তো একটা কোণ করে দুটো বল কাজ করছে বস্তুটার উপর, এবার বস্তুটাকে এও টানছে এও টানছে। এইবার এর প্রবলেম হলো আমি তাহলে যাব কার দিকে, আমি এই দিকে যাব না এই দিকে, এই বলের দিকে যাব। এবার দেখো আমি দেখো বলটার ডাইরেকশন তো দিয়েছি, তার সাথে মানটা লিখেছি, তো এটা তোমার একটু বেশি মনে হচ্ছে বলের মান, আর এটা একটু কম মনে হচ্ছে, তো বল বস্তুটা বললো আমি এদিকে যাব, কিন্তু না এও তো টানছে না, ও এদিক থেকে টানছে এদিক থেকে টানছে, তাহলে বস্তুটার বলা হলো আমি তাহলে যাই কোন দিকে, বস্তুর বড় প্রবলেম। তো সেটা নির্ণয় করার জন্য এখানে আছে হচ্ছে বলের সামান্তরিক সূত্র। আমি কি করব, এই রেখা সমান্তরালে এখান থেকে একটা রেখা টানলাম, তারপর এই বিন্দু থেকে এর সমান্তরালে একটা রেখা টানব,
তাহলে দেখো জিনিসটা কি হলো, একটা সামান্তরিকের মতো হলো। ঠিক আছে, এবার কি হবে, বস্তুটি এই সামান্তরিকের কর্ণ বরাবর চলে যাবে, না তোর না আমার। আমি তোর দিকেও যাবো না, তোর দিকেও যাবো না, আমি তোদের দুজনের যে এফেক্টিভ যেটা হবে সেটা বুঝে শুনে আমি এদিকে যাব। আমি পুরোপুরি তোর দিকেও নেই, আমি পুরোপুরি এর দিকেও নেই। মানে এই ধরো মা বলছে এদিকে যেতে আর বাবা বলছে এদিকে যেতে, এবার তুমি কোন দিকে যাবে, দুজনকেই সন্তুষ্ট রাখতে হবে, তার জন্য তুমি এদিকে চলে গেলে, না আমি এদিকে না এদিকে। তো এটি হলো বলের সামান্তরিক সূত্র। তো সূত্রটা কি বলে, সূত্রটা বলে, ছবিটা রাখি সাথে, সূত্রটা বলে একটি বিন্দু থেকে এই বিন্দু থেকে ক্রিয়াশীল দুটি বলের মান ও অভিমুখ যদি ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা যায়, মানে এই বিন্দু থেকে দুটো বল ক্রিয়া করছে, দুটি বলের মান ও অভিমুখ, মান ও এই যে দণ্ডটা দেখছো এটা দৈর্ঘ্যটা হয়ে গেল ওর মান, আর এই যে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি এটার অভিমুখ। তাহলে মান ও অভিমুখকে সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু, সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু মানে দুটো লেগে থাকা পরপর যে বাহু দুটো আছে, তো একটি বাহু এটা সামান্তরিকের একটি বাহু এটা, যদি প্রকাশ করা যায় তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ, তাহলে আমি কি করলাম, এই সামান্তরিকের একটি কর্ণ অঙ্কন করেছি দেখো, তাহলে ওই সামান্তরিকের অঙ্কিত কর্ণ, ওই সামান্তরিকের সন্নিহিত প্রকাশ করে, তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ লব্ধি বলের মান ও অভিমুখ নির্ণয় করবে। তাহলে তার লব্ধি বলটা কোন দিক বরাবর হবে, হবে এই দিক বরাবর, লব্ধি বলের মান আর অভিমুখ এই দিক বরাবর হবে, না আমি এর দিকে না এদিকে, আমি দুটো মিলিয়ে যে মিলিত যে প্রভাব তার অনুযায়ী আমি এদিকেই বলটা কাজ করবে এবং এই কর্ণ বরাবর তার যে মান এবং অভিমুখ নির্দেশ করবে। তাহলে এটি হলো বলের সংযোজন, মানে দুটো বলের সংযোজনের সামান্তরিক সূত্র। ঠিক আছে, তো এইভাবেই একটি সামান্তরিকের যদি সন্নিহিত বাহু দ্বারা আমি বলের মান ও দিককে চিহ্নিত করতে পারি, তাহলে ওই সামান্তরিকের কর্ণটি হবে লব্ধি বলের মান ও দিক। ঠিক আছে, তো এটি হচ্ছে সামান্তরিকের সংযোজন সূত্র। এবার এটা আমরা আমাদের নর্মাল লাইফে, ডে টু ডে লাইফেও আমরা এটাকে খুব দেখতে পাই, অনেক রকম উদাহরণ আছে এর। ঠিক আছে, তার মধ্যে একটি উদাহরণ হলো হচ্ছে একটি পাখির উদাহরণ। কীরকম আমি সরাচ্ছি, এবার আসি উদাহরণটা কীরকম। একটি পাখি ঠিক আছে, যে ডানার সাহায্যে কি করে, হাওয়াতে না বল, হাওয়াতে ধাক্কা মারে, কি কোন দিকে, এই দিক বরাবর হাওয়াতে ধাক্কা মারে, আর এই ডানাতেও হাওয়া নেই। তো কি হলো, হাওয়াতে যখন ধাক্কা মারলো একটা বল এদিক বরাবর কাজ করে আর আরেকটা বল এদিক বরাবর কাজ করে। ঠিক আছে, কাজ করলো, তাহলে কি হলো, তার লব্ধি বলটা কি হয়ে গেল, তার লব্ধি বলটা হয়ে যাবে এই দিক বরাবর। এই বরাবর যদি তুমি একটি সামান্তরিক অঙ্কনও করো তাহলে এই বরাবর হয়ে যাবে, তাহলে তখন পাখিটা কি হয়, এই সামনে বরাবর এগিয়ে যায়। ঠিক আছে, তাহলে হাওয়া নিউটনের তৃতীয় গতিসূত্রটা না পড়ার আগে এই জিনিসটা, ছবিটা খুব একটা বোঝাটা অসুবিধে, কারণ নিউটনের গতিসূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। মানে তুমি ধরো কোনো কিছুর উপর বল প্রয়োগ করছো, সেও তোমার উপর ততটা বল প্রয়োগ করবে। মানে ধরো একটা দেওয়ালে কেউ যদি ঘুষি মারে, ঠিক আছে,
দেওয়াল দিয়ে তার উপর তত জোরেই মারবে, সেই জন্য আমাদের হাতে ব্যথা লাগে। ঠিক আছে, যদি একতরফা হতো আমরা মেরে দিতাম, দেওয়ালটা ভেঙে যেত, দেওয়াল আমাদের হাতে কোনো ব্যথাই লাগতো না। হাতে ব্যথাটা কেন লাগে? কারণ দেওয়ালও আমার দিকে ধাক্কা মারে। তো কী হয়, পাখি ও দানা দিয়ে কী করে, এদিকে না হাওয়াকে মারে, এই বরাবর হাওয়াকে মারে, এদিক বরাবর, আর এই ডানাতে এদিক করে হাওয়াকে মারে। হাওয়া কী করে, তার উল্টো দিকে সেম বল এদিকে প্রয়োগ করে, বল প্রয়োগ করলো, এই দুটো বলের যে লব্ধিটা হয় সেটা হয়ে যায় এদিক বরাবর সোজা, আর তার ফলে পাখিটা সোজা সোজা দিকে উড়ে যায়। তেমনি নৌকাও আছে। নৌকা কী করে, তার হালের সাহায্যে জলের দিকে এদিকে ধাক্কা মারে পেছনের দিকে, পরে কী করে, জল এদিকে ধাক্কা মারে ওকে, নৌকাটাকে। ঠিক আছে, নৌকাটাকে এদিকে ধাক্কা মারে, আর তারপরে কি নৌকার লব্ধি এই সোজা বরাবর এগিয়ে যায়। ঠিক আছে, তো এটাও একটা সামান্তরিক যদি তুমি অঙ্কন করো তাহলে কর্ণ বরাবরই তুমি পাবে। তো এটা হয়ে গেল একটি উদাহরণ। এবার আসছি হচ্ছে বলের বিভাজন, মানে এটা তো দুটো বল একসাথে কাজ করছে। এবার ধরো বল একটাই কাজ করছে, কিন্তু আমি কি করছি, বলটাকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছি, ভাগ করে তার গতিটাকে ব্যাখ্যা করানোর চেষ্টা করছি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে হয়ে যাবে বলের বিভাজন। তো বলের বিভাজনটা হবে, ধরো কোনো বস্তুর ওপর এদিকে একটা বল ক্রিয়া করছে, এখানে একটা বস্তু আছে, ঠিক আছে, এদিক বরাবর একটা বল ক্রিয়া করছে। এবার বস্তুর গতিটা কি রকম হবে সেটা একটু ব্যাখ্যা করার জন্য আমরা বলটাকে কি করব, দুটো ভাগে ভাগ করব। কীরকম ভাগ করব, এমনভাবে ভাগ করব যে ওই যে দুটোর যে ভাগটা হবে এগুলোকে আমরা বলবো উপাংশ। এটা একটা উপাংশ এবং এটা একটা উপাংশ, উপ অংশ। যেমন উপনদী শাখা নদী আমরা পড়ি না, মানে একটা উপনদী কোনগুলো, ওরকমই ব্যাপার। এটা হচ্ছে উপ, মানে এই দুটো বলকে আমরা এটা ভাগ করে দিলাম দুটো ভাগে, এবং এই দুটো বলকে আমরা কি করি, উপাংশগুলো এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল হয়ে যায় 90 ডিগ্রি। ঠিক আছে, এটা একটা উপাংশ, এটা একটা উপাংশ। তাহলে কোনো বস্তুর উপর বল যখন ক্রিয়া করছে ওর একটা উপাংশ এরকম কাজ করবে আর একটা উপাংশ এদিকে কাজ করবে। ঠিক আছে, কাজ করার ফলে তার উপর যে গতির যে পরিবর্তনটা হবে সেটা আমরা, তার গতিটা কীরকম হবে সেটা আমরা ব্যাখ্যা করতে পারি। কীরকম, ধরো একটা ব্লক এরকম রাখা আছে, একটা বাক্স। ঠিক আছে, এবার এই বাক্সটাকে খুব ভারী বাক্স, এবং এবার কোশ্চেন আসে যে এটাকে তুমি ঠেলে খুব তাড়াতাড়ি সরাতে পারবে নাকি টেনে তাড়াতাড়ি সরাতে পারবে, কোনটা সহজ হবে। তো ধরো যদি আমি এটার উপর ঠেলি এটাকে, ঠিক আছে, ঠেলা মানে আমি একদম যে এর এর মধ্যবিন্দুটা এই বরাবর একদম সোজা তো ঠেলতে পারি না, কারণ ধরো খুব ভারী, একটু অ্যাঙ্গেল করে হয়, একটু অ্যাঙ্গেল করে হয়। ঠেলাটা যখনই আমরা দিই সাধারণত আমাদের এরকম একটু অ্যাঙ্গেল করে পড়ে, আমরা সোজা সবসময় ঠেলা দিতে পারি না। তো ধরো এই বরাবর ঠেলছি, বোঝার সুবিধার জন্য আমরা এরকম বলছি। ঠিক আছে, এই বরাবর ঠেলছি এর মধ্যবিন্দু থেকে। এবার এর আমি দুটো উপাংশে তাহলে ভাগ করে নিই, একটা এই বরাবর হবে আর একটা কি হবে এই বরাবর। দুটো উপাংশ পেয়ে গেলাম। তাহলে এই উপাংশটা কি করছে, নিচের দিকে কাজ করছে, আর এই উপাংশটা কোন দিকে কাজ করছে, উপর দিকে কাজ করছে, এই সোজা বরাবর এদিকে কাজ করছে। এই উপাংশের জন্য বস্তুটা এদিকে এগিয়ে যাবে, আর এই উপাংশের জন্য বস্তুর ওজনটা বেড়ে যাবে। ঠিক আছে, কারণ বস্তুর ওজন কি করে কাজ করে, সবসময় নিচের দিকে কাজ করে। এবার আরেকটা কেস, এবার ধরো আমি কোনো বস্তুকে টানছি, আমরা যেমন রথ টানার সময় তোমরা দেখো কোনো কিছুকে টানো, তো আমরা এইভাবে টানি সাধারণত। ধরো মধ্যবিন্দু থেকে এই দিক বরাবর এক বলটা ক্রিয়া করছে, টানলে আমরা রশি ধরে টানছি। এবার কি হচ্ছে, আমরা ধরুন রশি ধরে যখন টানি, আমরা কি সবসময় এরকম করে সোজা করে টানি, আমরা একটু একটু দেখবে রশিটা এরকম উঠানো থাকে, তো এই বরাবর কাজ করছে। আর এর দুটো উপাংশ হচ্ছে একটা এই বরাবর আর একটা এই বরাবর, তো এটা এদিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আর এই উপাংশটা উল্টো দিকে কাজ করবে।
তো দেখো বস্তুর ওজন সবসময় এদিকে কাজ করে, তোমরা জানো বস্তুর ওজন সবসময় নিচ দিকেই কাজ করবে না, একটা বস্তুর ভর আছে ওটা কোন দিকে কাজ করবে, নিচ দিকেই কাজ করবে। তো কি হচ্ছে যখন আমরা টানছি বস্তুটাকে, ওই বলের যে লব্ধি বলটা, একটা লব্ধি বল বা একটা উপাংশ যদি বলো, সেটা কি হচ্ছে ওজনটার বিপরীত দিকে কাজ করছে। মানে কি হলো, ওজনের লব্ধিটা কি হলো, কমে গেল। মানে ধরো এদিকে 10 নিউটন যদি ওজন হয় আর এদিকে যদি 5 নিউটন কাজ করে, তাহলে তার ওজনটা মানে লব্ধি ওজন কত হয়ে যাবে, 10 - 5, 5 নিউটন। মানে কি হলো, ওজনটাকে আরও কমিয়ে দিল, আমার কাছে বস্তুটা আরও অনেক হালকা মনে হবে, তাই জন্য আমি সহজেই টানতে পারবো। কিন্তু এক্ষেত্রে কি হবে, 10 নিউটন তো ওজন ছিলই, তার উপর আরও 5 নিউটন এসে জুড়লো, তাহলে হয়ে গেল কত, 15 নিউটন। মানে মনে হবে আমাকে বস্তুটা আরও অনেক ভারী মনে হবে, তাহলে তাকে আবার ঠেলতে আরও বেশি কষ্ট হবে। তো সেই জন্য কোনো বস্তুকে ঠেলার চাইতে তাকে যদি আমি ধরে টানি, মানে ওনার সুতোতে বেঁধে টানছি, ঠেলা চাইতে যদি তাকে আমি টানি, তাহলে তাকে আমাকে সরাতে অনেক কম খাটনি হয়। ঠিক আছে, বোঝা গেল? তো কোনো বস্তুকে যদি আমি ঠেলি, তার চাইতে আমার টানতে বেশি সুবিধা হয়। সেই জন্য দেখবে, ধরো রাস্তাতে কোনো গাড়ি খারাপ হয়ে গেল, তখন কী করে, আরেকটা গাড়িকে নিয়ে আসে, পেছনে একটা সুতো দিয়ে বেঁধে দেয়, বেঁধে দিয়ে সেটাকে টানে। এমন নয় কিন্তু পেছনে গাড়িটাতে বা সামনের গাড়িটাকে ঠেলছে, ঠেলে ঠেলে নিয়ে যায় না, টেনে নিয়ে যায়, কারণ ওটা টানতে সুবিধা হয়। ঠিক আছে, টানাটা সবসময় সুবিধাজনক। তোমরা একটা সিনেমা যদি দেখে থাকো খাট্টা মিঠা, তো ওখানে দেখবে অক্ষয় কুমারের একটা সিনেমা আছে, একটা রোড রোলার ছিল। ঠিক আছে, রোড রোলারটাকে কি হচ্ছিল, রোড রোলার যেটা ছিল ওটাকে একটা হাতি টেনে নিয়ে যাচ্ছিল, তাই তো? একটা হাতি টেনে নিয়ে যাচ্ছিল। কেন টানছিল, কারণ টানাটা বেশি সুবিধাজনক ঠেলার থেকে। ঠিক আছে, তো এই হলো লব্ধি বল। আরেকটা যেটা তোমাদের বই উদাহরণ আছে নৌকোর। এবার নৌকোর যে ছবিটা দেওয়া আছে না, সেটা দিয়ে খুব একটা ভালো বোঝা যায় না। তো কারণ ওটাকে সামনাসামনি দেখানো হয়েছে, মানে আমি ধরো তীরে দাঁড়িয়ে আছি, তাহলে আমি কীভাবে দেখছি জিনিসটাকে। তো এখান থেকে দেখলে জিনিসটাকে খুব ভালো করে ব্যাখ্যা করা বা বোঝা যায় না। আমি এটাকে একটু অন্যখান থেকে দেখি। যদি আমি ধরো ড্রোন শট নিই, একদম ড্রোন শট নিয়ে নৌকোর একদম মাথার উপরে বসে আছি, সেখান থেকে যদি দেখি, তাহলে আমার জিনিসটাকে বুঝতে অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, তো ধরো এটা হচ্ছে আমার নদীটা, এই হলো আমার নদীটা। ঠিক আছে, এই হলো আমার নদী, এটা আমার তীর। ঠিক আছে, এই পাশে এটা যা আছে এগুলো সব তীর, এটা তীর। নদীর চারপাশে যে মাথাটা, আমি একদম উপর থেকে দেখছি। তো আমি কি করব, নৌকাটাকে এরকম দেখব, আর উপরে ওর ছাদ যেরকম দেওয়া আছে, আমরা এরকম নৌকোটাকে দেখতে পাবো উপর থেকে দেখলে। ঠিক আছে, তো কি হয়, অনেক সময় এখানে এটাকে কি বলা হয়, গুণ টানা। গুণ টানা মানে কি, মানে ধরো এই নৌকোটাকে আমি এখানে একটা সুতো দিয়ে, এখানে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে বা একটা গাড়ি টাড়ি যাই আছে দাঁড়িয়ে আছে, একে ধরে টানছে নৌকোটাকে, টেনে সামনের দিকে নিয়ে যেতে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এরকম করে যদি ধরো টানে, তাহলে এর লব্ধি বলটা কীরকম হবে, একটা এদিক বরাবর হবে আর একটা এদিক বরাবর হবে। সরি, উপাংশগুলো একটা এই বরাবর হবে আর একটা এই বরাবর হবে। ঠিক আছে, এই উপাংশটা কি করবে, নৌকোটাকে সামনের দিকে নিয়ে যাবে, আর এই উপাংশটা কি করবে, নৌকোটাকে তীরের দিকে টেনে নিয়ে আসার চেষ্টা করবে। ঠিক আছে, তো তুমি তখনই দেখবে, ধরো কোনো নৌকোকে যখন টানা হয় না, কোনো যদি নদীতে একটা নৌকোকে এরকম করে টানা হয়, তাহলে নৌকোটা একদম এভাবে সরে আসে না, বা একদম এরকম সরে আসে না, নৌকোটা কিছুটা এগিয়ে 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 গিয়ে তারপরে গিয়ে তীরে এসে ঠেকে, এরকম করে টানলে। ঠিক আছে, এবার ধরো আমি যদি নৌকোটাকে সোজা নিয়ে যেতে চাই, মানে আমি যদি চাই না যদি এখানে গিয়ে আসে আলটিমেটলি,
তাহলে আমি কী করব, এখানে যে হাল থাকে, হাল দিয়ে এমনভাবে বল প্রয়োগ করা হবে যে এই বলের একদম উল্টো দিক বরাবর এখানে কাজ করবে সমান সমান। এই বল যেদিকে যেরকম কত কাজ করছে ঠিক ততটা বলে আমি উল্টো দিকে দেব, উল্টো দিকে প্রয়োগ করব। তাতে কি হবে, এই দুটো বল প্রশমিত হয়ে যাবে, এই দুটো বল কী হবে, প্রশমিত হয়ে যাবে, মানে এই দুটো বল কাজ করবে প্রতিমিত বল হিসাবে। ফলে কি হবে, নৌকোটা সোজা সামনের দিকে এগিয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে যখন আমরা বলি গুণ টানা, গুণ টানা মানে কি, তীরে দাঁড়িয়ে একজন এই নৌকোটাকে টানছে, এই বলে দুটো উপাংশ, একটা নৌকোটাকে তীরের দিকে টানবে আর একটা সোজা নদী বরাবর এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, একটা উপাংশ অপর উপাংশ। এবার আমাকে কি করতে হবে, নৌকোটাকে যদি আমি সোজা টেনে নিয়ে যেতে চাই তাহলে আমাকে কী করতে হবে, এই বলটাকে আমাকে ক্যান্সেল করতে হবে, বাদ দিতে হবে। বাদ দিয়ে কী করে দেবো, আমি এখানে হালের সাহায্যে এমনভাবে দেবো যে এমনভাবে বল প্রয়োগ করবো যাতে এদিকে এর উল্টো দিক বরাবর একটা বল প্রয়োগ হয়, যার ফলে কী হবে, এই দুটো বল প্রশমিত হয়ে যাবে, মানে এই দুটো বল কাজ করবে হচ্ছে প্রতিমিত বল হিসাবে, যার ফলে নৌকোটার এই দিক বরাবর কোনো বা এদিক বরাবর কোনো গতি থাকবে না, ফলে কী হবে, নৌকোটা সোজা এগিয়ে যাবে। এটা হচ্ছে নৌকোর গুণ টানা। ঠিক আছে, তো এটি হয়ে গেল নৌকোর গুণ টানা। আশা করি এই ছবিটা দেখে তোমরা অনেকটা বুঝতে পেরেছো, কারণ বইয়ের ছবিটা থেকে বোঝা যাচ্ছিল না। আজকে এটুকুই থাক, আমরা নেক্সট ডে নিউটনের দ্বিতীয় গতিসূত্র এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।